নমস্কার সবাইকে। বর্তমানে দেখছেন আমাদের ভারতে যে কোনো প্রকারে রিজিম চেঞ্জ করার চেষ্টা চলছে, আমাদের ভারতের মধ্যে থেকে অথবা আমাদের ভারতের বাইরে থেকেও যে কোনো করে আমাদের মোদিজিকে সরানোর চেষ্টা চলছে। বাট কারণটা কি? অ্যাকচুয়ালি দেখুন, এর পেছনে বেশ অনেকগুলোই কারণ রয়েছে, বাট মেইন যে কারণটা সেটা শুনেন, সেটা অ্যাকচুয়ালি হলো ডলার আর রুপি নিয়ে। অ্যাকচুয়ালি দেখুন, একটা সময় আমাদের ভারতের এই রুপি দিয়ে এশিয়া গালফের যতগুলো দেশ আছে সেই সবকটা দেশ, সাথে আবার আফ্রিকারও বেশ কতগুলো দেশের সাথে ট্রেড হতো ব্রিটিশ এম্পায়ারের সময়। কারণটা ছিল, ব্রিটিশ এম্পায়ার যেমনটা জানেন আমাদের ভারতকে ক্রাউন জুয়েল হিসেবে মনে করত। এক হলো আমাদের ভারতের পুরো ল্যান্ডমাস, জিওগ্রাফিক লোকেশন, ম্যান পাওয়ার ইত্যাদি বিভিন্ন কারণে, যে কারণে আমাদের ভারতেরই সিলভার রুপি কয়েনগুলো দিয়েই ব্রিটিশরা এই গালফের দেশগুলোর সাথে, এশিয়ার দেশগুলোর সাথে, সাথে আবার আফ্রিকারও বেশ কতগুলো দেশের সাথে ট্রেড করত। পরে কি আমাদের ভারত ইন্ডিপেন্ডেন্স পায়, বাট সেই জিনিসটা কিন্তু তারপরও বজায় থাকে। 50s থেকে 60s সময় অবধি এই জিনিসটাই চলেছিল। আমাদের ভারতের রুপি দিয়ে গালফের রিজনের দেশগুলো, এশিয়া আর আফ্রিকার বেশ কতগুলো দেশের সাথেই ট্রেড হতো। তারপর আবার জয়েন করেছিল ইউএসএসআর। আমাদের রুপি দিয়ে সোভিয়েত ইউনিয়নের সাথেও ট্রেড হতো। সোভিয়েত ইউনিয়ন বলুন বা গালফের দেশগুলো, যারা হচ্ছে আমাদের ভারতকে যে প্রোডাক্টগুলোকে সেল করতো তার বদলে রুপি দিয়ে অ্যাকচুয়ালি পেমেন্ট দিত। বদলে তারা আবার আমাদের ভারতের কাছ থেকে বিভিন্ন জিনিসগুলোকে নেওয়ার জন্য সেই রুপিগুলোকেই ইউজ করে নিত। মানে তাদের লোকাল কারেন্সিগুলো ইউজই হতো না। দিয়ে তারপরে শুরু হয় একের পর এক ভুল পলিসি, তারপর আবার কন্টিনিউয়াস লড়াই, যার ফলে আমাদের ভারত ইকোনমিক দিক থেকে কন্টিনিউয়াস স্ট্রাগল ফেস করা শুরু করে। একদিকে আমাদের ভারত গরিব দেশে পরিণত হচ্ছিল, তো অন্যদিকে আবার ইউএস এর ডলার স্ট্রং হচ্ছিল। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যতগুলো দেশ ওয়ার্ল্ড ওয়ার 2 এ ইনভলভ ছিল সেই সবকটা দেশ ইনভেস্টমেন্ট আর বাকি যাবতীয় স্টেবিলিটিগুলোর কারণে ডলারের উপরে নির্ভর করাটা শুরু করে দিয়েছিল। নিজেদের দেশের কারেন্সিগুলোকে ডলারের সাথে পেগ করে দিয়েছিল। ব্রেটন উডস এগ্রিমেন্ট যে সময় সাইন হয়, ফলে ইউএস এর ডলার কন্টিনিউয়াসলি স্ট্রং হওয়া শুরু করে, আর বিভিন্ন দেশ ডলারটাকেই রিজার্ভ হিসাবে রাখা শুরু করে দেয়, কারণ সেই ডলারটা আবার পেগ ছিল গোল্ডের সাথে। দেন তারপরে আসে 1966। আমাদের ভারত ইকোনমিক দিক থেকে হিউজ স্ট্রাগল ফেস করছিল। বাধ্যতা আমাদের ভারতকে আইএমএফ এর থেকে লোন নিতে হয় $200 মিলিয়ন, যার পর আমাদের ভারতকে প্রেশার দেওয়া হয় ইউএস আর আইএমএফ এর তরফ থেকে, যাতে আমাদের ভারত নিজেদের কারেন্সির ভ্যালুটাকে কমিয়ে দেয়, মানে আমাদের কারেন্সিটাকে ডিভ্যালু করে। প্রায় 37% ডিভ্যালুড করা হয় আমাদের ভারতের রুপিটাকে। $1 যেখানে 4.7 রুপির সমান ছিল 1966-তে, সেখানে সোজা সেটা পৌঁছে যায় 7.5 রুপিতে, মানে $1 7.5 রুপিতে পরিণত হয়ে যায়। যার ফলে গালফের যে দেশগুলোর সাথে আমাদের ভারত রুপিতে ট্রেড করছিল, তার ফলে গালফের দেশগুলো আমাদের রুপিটাকে ছেড়ে দেয়, আমাদের রুপিতে ট্রেড করাটা বন্ধ করে দেয়। গালফের দেশগুলো তারপরেই নিজেদের সব কারেন্সিগুলোকে লঞ্চ করে। যাদের কাছে আগে থেকেই সভারেন কারেন্সি ছিল সেগুলোকেই তারা ইউজ করে, আর যাদের কাছে ছিল না তারা নতুন করে আবার সভারেন কারেন্সি তৈরি করে, দিয়ে সেগুলো দিয়ে তারপর থেকে ট্রেড করাটা শুরু করে। আমাদের রুপি আফ্রিকা বা গালফের থেকে টোটালি বেরিয়ে যায়। মানে বুঝতেই পারছেন, 1966-তেই একটা ডিসিশনের কারণে আমাদের ভারতের রুপি এক তো ভ্যালু হারিয়ে ফেলে, তার উপর আবার ইন্টারন্যাশনাল দেশগুলো যে আমাদের ভারতের রুপিটাকে ইউজ করছিল সেইটাকেও বন্ধ করে দেয়। তারপরে আসে পেট্রো ডলারের ব্যাপারটা 1970 থেকে 1980 অবধি। অ্যাকচুয়ালি গালফের যে দেশগুলো সেইখানে ম্যাসিভ পরিমাণে অয়েল পাওয়া শুরু হয়, আর ইউএস এর সাথে একটা এগ্রিমেন্ট হয়ে যায় যে সেই দেশগুলো একমাত্র ডলারেই পেমেন্টটাকে রিসিভ করবে, বাকি সবকটা দেশ থেকে অয়েল আর ন্যাচারাল গ্যাসকে সেল করে। বদলে ইউএস গালফের সেই দেশগুলোকে সিকিউরিটি প্রোভাইড করবে। এই পেট্রো ডলারের এগ্রিমেন্টটার কারণে আমাদের ভারতকেও বাধ্য হতে হয় ডলারের উপরে নির্ভর করতে। দিয়ে তারপরে আবার আসে 1981 সময়। সেই সময় আবার আমাদের ভারত ইকোনমিক দিক থেকে আরো বেশি পরিমাণে স্ট্রাগল ফেস করছিল। বাধ্যতা সেই সময় আবার আমাদের ভারতকে ম্যাসিভ $5 বিলিয়ন লোন নিতে হয় আইএমএফ এর থেকে। বদলে আমাদের ভারতকে টোটালি নির্ভর হয়ে পড়তে হয় ইউএস এর ডলারের উপরে। আমাদের ভারতও বাকি দেশগুলোর মতন করেই ডলারে রিজার্ভ রাখা শুরু করে, ডিপেন্ডেন্ট হয়ে পড়ে টোটালি ডলারের উপরে। নাও ফাস্ট ফরওয়ার্ড এবার 2026।
দেখতেই পাচ্ছেন আমাদের মোদিজি পরপর বেশ কতগুলো দেশের সাথে লোকাল কারেন্সিতে ট্রেড করার জন্য এগিয়ে যাচ্ছেন। টোটাল হচ্ছে 22টা দেশের সাথে অলরেডি লোকাল কারেন্সি ট্রেড নিয়ে এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে, যার মধ্যে আগের মতনই সেই এশিয়ার দেশগুলো, গালফের বেশ কতগুলো দেশ, রাশিয়া আর এমনকি ইউরোপের বেশ কতগুলো দেশও জয়েন করে ফেলেছে। মানে লোকাল কারেন্সিতে ট্রেড, অর্থাৎ আমাদের ভারত রুপিতেই অ্যাকচুয়ালি পেমেন্ট করছে ঠিক আগের মতন করে। ইসরায়েল, জার্মানি, রাশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপস, মরিশাস, মায়ানমার, নিউজিল্যান্ড, ওমান এরকম বেশ কতগুলো দেশের সাথে আমাদের ভারতের এখন লোকাল কারেন্সিতেই ট্রেড হচ্ছে। তারপর আবার দেখতেই পাচ্ছেন আমাদের ভারত কন্টিনিউয়াসলি পুশ করছে ইউপিআই কে বিভিন্ন দেশে। টোটাল এখন 10টা দেশ অলরেডি ইউপিআই কে অ্যাকসেপ্ট করে ফেলেছে, এমনকি ইউরোপের একটা দেশ ফ্রান্সও। ফ্রান্স, নেপাল, সিঙ্গাপুর, ইউএই, মরিশাস, শ্রীলঙ্কা, কাতার এরকম টোটাল 10টা দেশ। আর তার উপর সাইপ্রাস, ওমান, মালয়েশিয়া, জাপান এমনকি ইউকেতেও এই ইউপিআই কে লঞ্চ করার ব্যাপারে কথা চলছে। এর ফলে যেটা হচ্ছে সেটা হলো এই যে টোটাল 22খানা দেশ সেগুলো ধীরে ধীরে ইউএস এর ডলারের মাধ্যমে ট্রেড করাটা কমিয়ে দিচ্ছে। আমাদের ভারতের সাথে যখনই ট্রেড করছে তখন সেটা সেই লোকাল কারেন্সিগুলোকে ইউজ করে কমপ্লিট করছে। আমাদের ভারত যেখানে সম্ভব সেখানে রুপি দিয়েই পেমেন্ট করছে, বদলে সেই দেশগুলো যেখানে রুপি দিয়েই নিজেদের ইম্পোর্টটাকে কমপ্লিট করা সম্ভব সেখানে সেই রুপি দিয়েই ইম্পোর্টটা করছে, ডলারের উপরে নির্ভর করতে হচ্ছে না। তারপর তো আবার ইউপিআই প্রায় বলতে গেলে রিপ্লেস করে ফেলছে ধীরে ধীরে সুইফট পেমেন্ট সিস্টেমকে, যেটাও হলো আবার ইউএস দ্বারা ব্যাকড। মানে বুঝতেই পারছেন, আবার সেই রুপির মাধ্যমে ট্রেড করার কারণে সাথে আবার এই ইউপিআই কে লঞ্চ করার ফলে আমাদের ভারত ধীরে ধীরে টোটালি কিন্তু ইউএস এর ডলারের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের ভারতের সাথে আবার অন্য বেশ কতগুলো দেশও এই ডলারের উপরে নির্ভর করাটা কমিয়ে দিচ্ছে, ফলে ইউএস এর কিন্তু এই ডলারের দিক থেকে যে পাওয়ারটা সেটা বেশ অনেক কমে আসছে। অবভিয়াসলি আমাদের ভারতের ফোকাসটা কোনোভাবেই ডলারকে রিপ্লেস করা না, ফোকাসটা হলো আমাদের ভারতকে টোটালি স্যাংশন প্রুফ করা, আমাদের ভারতকে টোটালি এই কারেন্সির দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট করা। মোদিজি সেইটাই চান। বাট যাই হোক, সেটুকুও হওয়া মানে হলো ইউএস এর ক্ষেত্রে বিশাল একটা ল্যান্ড মাস নিজেদের হাত থেকে টোটালি বেরিয়ে যাওয়া, একটা হিউজ ইকোনমি, আর সাথে আবার তার আশেপাশে যতগুলো ইকোনমি রয়েছে সেই সব কটাই ইউএস এর হাত থেকে ধীরে ধীরে ফাইনালি বেরিয়ে আসবে, যে জিনিসটাই অ্যাকচুয়ালি ইউএস কোনোভাবে চায় না। আর যে কারণে দেখছেন আমাদের ভারতে এতটা পরিমাণে এই রিজিম চেঞ্জের চেষ্টা।